আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যখন যুদ্ধক্ষেত্রে সরাসরি যুদ্ধ না করে শত্রুর রসদ সরবরাহ, যোগাযোগ এবং চলাচলের পথ বন্ধ করার জন্য সেতু, রাস্তাঘাট ধ্বংস করা হয়, তখন সামরিক পরিভাষায় একে বলা হয় ইন্টারডিকশন। এর মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের সামরিক বাহিনীর গতিবিধিকে অবরুদ্ধ বা ধীর করে দেওয়া। দেখুন, সেতু, রেল স্টেশন বা বিদ্যুৎ গ্রিড পুরোপুরি বেসামরিক স্থাপনা নয়, কারণ এগুলো সাধারণ মানুষের পাশাপাশি দেশের সামরিক বাহিনীও ব্যবহার করে। সামরিক কৌশলবিদরা এগুলোকে ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য স্থাপনা বলে। যুদ্ধের এই ধাপে প্রতিপক্ষের অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকে পঙ্গু করতে এই কৌশল নেওয়া হয়। এই ধরনের কৌশল বিখ্যাত সামরিক বিশেষজ্ঞ জন ওয়ার্ডনের যে 5 রিংস তত্ত্ব রয়েছে তা স্মরণ করিয়ে দেয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের একটি বড় কৌশল এটি। এই তত্ত্ব অনুযায়ী একটি রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হলো তার নেতৃত্ব, আর ঠিক তার পরের বলয়টি বা দ্বিতীয় রিংটি হলো অবকাঠামো। সামরিক ঘাঁটিতে আঘাত করার চেয়ে এই দ্বিতীয় বলয়ে আঘাত করলে পুরো রাষ্ট্রকে দ্রুত অচল করে দেওয়া যায়। তবে এখানে একটি শঙ্কাও রয়েছে। যদি কোনো দেশ সামরিক ঘাঁটিতে হামলার পরিবর্তে দ্বিতীয় কৌশল বা বেসামরিক অবকাঠামোতে হামলা শুরু করে, এটি যুদ্ধক্ষেত্রের সবথেকে খারাপ পরিস্থিতি হিসাবে গণ্য করা হয় বা টোটাল ওয়ার হিসাবে ঘোষণার সমতুল্য। এরপর যুদ্ধক্ষেত্রে কোনো রেড লাইন থাকে না। একে অন্যের যে কোনো স্থাপনায় বা যেভাবেই হোক হামলা টোটাল শুরু করে। আর এইবার যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে এই টোটাল হামলার ঘোষণা শুরু করে দিয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইরানের অভ্যন্তরীণ দৃশ্য। ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতুতে যুক্তরাষ্ট্র শক্তিশালী মিসাইল হামলা করেছে, যার কারণে এই সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ওই অঞ্চলের পুরো যান চলাচল সম্পূর্ণভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দক্ষিণ ইরানের বন্দর নগরী এবং সংযোগকারী সড়কগুলোর 5 থেকে 6টি গুরুত্বপূর্ণ সেতুতে মার্কিন বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ধস হয়েছে সেই সকল সেতুগুলো। এর মধ্যে অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস কারানাস তার সিরাজ সংযোগকারী যে সেতু রয়েছে এই অঞ্চলের মূল যোগাযোগ ধমনী হিসাবে পরিচিত, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার দৃশ্য দেখতে পাচ্ছেন। এছাড়াও উপকূলীয় শহর বন্দর খামিরের বেশ কয়েকটি সেতুতে সরাসরি মিসাইল হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল তাদের এই যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া হামলায় 38 জন মোট নিহত এবং প্রায় 400 জনের বেশি আহত হয়েছেন। সেখানে নিশ্চিত করা হয়েছে এই বেসামরিক অবকাঠামো মানে এই সেতুগুলোতে হামলাতেই আলাদাভাবে 7 জন বেসামরিক নাগরিক এবং কর্মী নিহত হয়েছেন। বিদেশি বিনিয়োগ, বিশেষ করে ভারতের বিনিয়োগ রয়েছে যে চাবাহার পোর্টে, সেই চাবাহার পোর্টে ওমানের তীরবর্তী অংশে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরের যে মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল রয়েছে সেখানে হামলা করে পুরো ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে মাটির সঙ্গে নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও ইশরনায় যে বিমানবন্দর রয়েছে, দক্ষিণ পূর্ব ইরানের বিমানবন্দর, বিদ্যুৎ স্থাপনা এবং একটি প্রধান জ্বালানি স্টোরেজ ট্যাঙ্কের ভেতর আঘাত করা হয়েছে। এই কারণে ওই অঞ্চলের কয়েকটি অঞ্চলের ভেতর বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। মানে পরিষ্কারভাবেই প্রাথমিক পর্যায়ে ইরানের যে বেসামরিক স্থাপনা এবং জ্বালানি উৎপাদনের যে সকল সেক্টর রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তাকে হামলার টার্গেট সম্পূর্ণভাবে শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পক্ষ থেকে যেমনটা পূর্বে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, ইরানের কাছে পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমার প্রয়োজন নেই। ইরানের জন্য পরমাণু বোমা হলো হরমুজ প্রণালী, আর হাইড্রোজেন বোমা হলো বাব আল মানদেব বা রেড সির যে উপকূলের প্রণালী রয়েছে সেটি। ইরান চাইলে সেখানে পদক্ষেপ নিয়ে সেগুলো বন্ধ করে দিতে পারে এবং সেটি বিশ্ব ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে। দেখুন, ইরানের পক্ষ থেকে তাদের ইয়েমেনের ভেতর যে মিত্র বাহিনী রয়েছে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল পূর্বেই, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা করা হয় তাহলে বাব আল মানদেব, যেটা সুয়েজ ক্যানেলের রাস্তা, সেটা যাতে ক্লোজ করে দেয় তারা এবং সেখানে শক্তিশালী হামলা করে। দেখুন, ইয়েমেনের পক্ষ থেকে ইরানের মিত্র বাহিনী নিশ্চিত করছে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। বাব আল মানদেবের আশেপাশে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, যেই সকল গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে, সেখানে তাদের মিসাইলগুলোকে প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র ইরানের চূড়ান্ত একটি নির্দেশনা সেই প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।
দেখুন, যদিও আনুষ্ঠানিকভাবে সেখানে বড় ধরনের হামলা এখনো শুরু হয়নি, তবে এই ঘোষণার পরপরই ওই এলাকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, যেখানে ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পদক্ষেপ নেওয়া শুরু করবে ইরানের মিত্ররা। আর যদি এটি করা হয়, তাহলে ওই অঞ্চল দিয়ে সৌদি আরবের যে তেল রপ্তানি রয়েছে সেটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বর্তমানে হরমুজ প্রণালীর যে বন্ধ রয়েছে বা যে ক্রাইসিস রয়েছে, তার জন্য উপসাগরীয় কোনো দেশই তেমন একটা তেল রপ্তানি করতে পারছে না। তবে সৌদি আরবের ক্ষেত্রে সুযোগ ছিল তাদের পাইপলাইনের মাধ্যমে একেবারে হরমুজ প্রণালীর এই প্রান্ত থেকে তারা ওদিকে পুরোপুরিভাবে লোহিত সাগর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় 7 লক্ষ ব্যারেল থেকে প্রায় 1 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করতে পারত, যেটি এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে চীনের মতো বড় বাজারে তারা রপ্তানি করত। তবে যদি ইরানের যে প্রক্সি রয়েছে তারা ওই অঞ্চলের যে প্রণালীটি রয়েছে ব্লক করে দেয়, তাহলে সৌদি আরবের ক্ষেত্রেও সেই সুযোগটা আর থাকবে না। দেখুন, একটি দীর্ঘ সময় পর যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পাওয়ার পর ইয়েমেনের যে বিমানবন্দরের রানওয়ে রয়েছে সেখানে বিমান হামলা করেছে সৌদি আরব, এবং এর পাল্টা হামলাও ইয়েমেন থেকে করা হয়েছে। ইরানের প্রক্সিরা এমনটা করেছেন। দেখুন, এর পরপরই ইয়েমেনে আবার নতুন করে একটি বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে সৌদি আরব অনেক সামরিক বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন, যেখানে সৌদি আরব ওই অঞ্চলের ভেতর তার আঞ্চলিক স্বার্থ রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ তার বন্দরগুলোকে রক্ষা করার জন্য সেই ইয়েমেনের ভেতর শক্তিশালী পদক্ষেপ। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা এমনটা বলছেন যে ইয়েমেনের সানা সহ কয়েকটি অঞ্চল তারা দখল করার বা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টাও করতে পারে। এটি তারা সরাসরি নিজেদের মাধ্যমেও করতে পারে, বা তাদের যে সমর্থিত ইয়েমেনের অপর প্রান্তে যে সরকার রয়েছে সেখানে সংযুক্ত আরব আমিরাতও সরাসরি সমর্থন দেয় বা দিতে পারে, সেই সমর্থিত সরকারের মাধ্যমেও তারা পদাতিক হামলা চালাতে পারে। যেখানে প্রথম দফায় ইয়েমেনের ভেতর সরাসরি বিমান হামলার বিষয়গুলোই সব থেকে বেশি বিবেচ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ইরান বর্তমানে লেবাননের ইস্যুকে কেন্দ্র করে তাদের যুদ্ধবিরতির অংশে ঠিক যেইভাবে লেবাননের ভেতরে থাকা হিজবুল্লাহকে যুক্ত করেছে, ঠিক সেইভাবে ইয়েমেনের ভেতর তাদের যে প্রক্সি রয়েছে তাকেও যুক্ত করবে কিনা। মানে সৌদি আরব যদি ইয়েমেনে এই ইরানের যে প্রক্সি রয়েছে তাদের উপর বিমান হামলা শুরু করে, তার পাল্টা পদক্ষেপ হিসাবে সৌদি আরবের ভেতর ইরান সরাসরি হামলা করবে কিনা, এটি একটি আলাদা ঘটনা। মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ফ্রন্টের হিসাবে পাল্টা প্রতিশোধ নয়, মূলত নিজের মিত্রকে রক্ষা করার জন্য সৌদি আরবের বিরুদ্ধে আলাদা ফ্রন্টে নিজের আরেকটি প্রতিক্রিয়া। সেটি কি শুরু করবে সরাসরি ইরান, যেমনটা ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে তারা সরাসরি বার্তা দিয়েছিল। আর এই বিষয়গুলোই মধ্যপ্রাচ্যের যে সামরিক বিষয়গুলো রয়েছে তাকে আরও জটিল করছে। যদি সৌদি আরবের ভূখণ্ডে ইরান প্রতিক্রিয়া দেখায়, তাহলে পাকিস্তানের ভূমিকা কি হবে? কারণ পাকিস্তানের সঙ্গে বর্তমানে সৌদি আরবের একটি নিরাপত্তা চুক্তি রয়েছে, যেখানে সৌদি আরবের ভেতরে হামলা মানে পাকিস্তানের ভেতর হামলা। তাহলে কি সৌদি আরবের সঙ্গে একত্রিত হয়ে ইয়েমেনের বিরুদ্ধে এই পাকিস্তান কোনো সামরিক মিশনে অংশগ্রহণ করবে? আর যদি এটি করা হয়, তাহলে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব অন্যান্য যে সকল দেশ রয়েছে পাকিস্তানের ভাবমূর্তি বা পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে তারা কি সিদ্ধান্ত নেবে? সুতরাং অনেক জটিল কিছু ঘটতে চলেছে, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।